হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গত ভিডিওতে নাটোরের কথার সারাংশ এবং 20টা ইনসাইট কোয়েশ্চেন্স এবং কবি পরিচিতি দেওয়া হয়েছিল। আজকের হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো। চলো তবে শুরু করি। একের দাগে প্রশ্নটি হলো, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো বইয়ের নাম লেখো। উত্তর হবে, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো বইয়ের নাম হলো রাজকাহিনী ও ক্ষীরের পুতুল। 2 তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোন সম্পর্কে সম্পর্কিত? তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। 2 আজ সকালে মনে পড়ল একটি গল্প, লেখকের অনুসরণে সেই গল্পটি নিজের ভাষায় বিবৃত করো। উত্তরে লিখবে, লেখক এক সকালে স্বদেশী যুগের সময় কি করে তারা বাংলা ভাষার প্রচলন করেছিলেন সেই গল্প মনে করেন। রাজশাহী কংগ্রেসের রিসেপশন কমিটির সভাপতি হিসাবে তিনি অন্যান্য শিল্পী ও সাহিত্যিকদের নিয়ে ঢাকার সরাঘাট থেকে স্টিমারে চড়ে নাটোরে গিয়েছিলেন। নাটোরের মহারাজা তাদের রাজকীয়ভাবে নিমন্ত্রণ করেন এবং অসাধারণ আতিথেয়তার আপ্যায়ন করেন। রাউন্ড টেবিল কনফারেন্সে রবীন্দ্রনাথ প্রস্তাব দেন প্রভিন্সিয়াল কনফারেন্স হবে বাংলায়। লেখক অবনীন্দ্রনাথ সহ তরুণরা রবীন্দ্রনাথকে সমর্থন করে, কিন্তু অনুষ্ঠানের প্রধানরা আপত্তি জানায়। তারা যুক্তি দেয়, যেমন কংগ্রেসে সবকিছু ইংরেজিতে হয়, এখানেও তেমন হবে। এ কারণে দুটি দলে বিভক্ত হয়ে ঠিক হয়, একদল বাংলায় বলবে, একদল ইংরেজিতে বলবে। এরপর প্রেসিডেন্ট সহ অন্যান্যরা যেই ইংরেজিতে স্পিচ দিতে ওঠে তখনই তরুণরা বাংলা বাংলা বলে চেঁচিয়ে ওঠে। এভাবেই তারা কাউকে ইংরেজিতে বলতেই দেয় না। শেষমেশ ঘোরতর ইংরেজি দুরস্ত লালমোহন ঘোষ পর্যন্ত বাংলায় বক্তৃতা দেন। তাদের এই জয়ে অবনীন্দ্রনাথ সহ তরুণরা উল্লাসে ফেটে পড়ে। এভাবেই কনফারেন্সে বাংলা ভাষা চালু হয়। 2 লেখকের বর্ণনা অনুযায়ী তখনকার নাটোরের মহারাজার নাম কি ছিল? উত্তরে হবে, লেখকের বর্ণনা অনুযায়ী তখনকার নাটোরের মহারাজার নাম ছিল জগদীন্দ্রনাথ রায়। তিনি শুধু একজন রাজা নন, একাধারে ছিলেন শিক্ষিত, সাংস্কৃতিক রুচি সম্পন্ন এবং অতিথি পরায়ণ। তার আতিথেয়তা লেখকের মনে গভীর ছাপ ফেলেছিল। তিনি নিজে থেকে লেখক ও তার সঙ্গীদের আমন্ত্রণ জানিয়ে নাটোরে গিয়েছিলেন এবং অপূর্ব যত্নে তাদের আপ্যায়ন করেছিলেন। 2 তিনি কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন? তিনি ছিলেন রাজশাহী প্রাদেশিক কংগ্রেসের রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। এই দায়িত্ব পাওয়ার পর তার উপরেই পড়েছিল অতিথিদের বরণ করার দায়িত্ব। এই সম্মেলনে অনেক বিশিষ্ট ব্যক্তি অংশ নিয়েছিলেন এবং তাদের সম্মানজনকভাবে গ্রহণের আয়োজনও করেছিলেন বড়। রাজশাহীর কংগ্রেস অধিবেশনে সেই রিসেপশন কমিটি লেখকের স্মৃতির পটে রঙিন হয়ে উঠেছিল। 2 নাটোর নেমন্তন্ন করলেন, সেই নেমন্তন্নের তালিকায় কাদের নাম ছিল বলে লেখক স্মরণ করতে পেরেছেন? উত্তরে লিখবে, লেখকের বর্ণনা অনুসারে নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ রায়ের আমন্ত্রিতদের তালিকায় ছিলেন লেখক নিজে, দীপুদা, রবি কাকা বা রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের সকলে। এছাড়াও ছিলেন অনেক নেতা, জানকীনাথ ঘোষাল, WC ব্যানার্জি, লালমোহন ঘোষ ও মেজ জ্যাঠামশাই। 2 রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে। কোথায় রওনা হলেন? তারা নাটোর রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিভাবেই বা রওনা হলেন? ঢাকার সরাঘাট থেকে স্টিমারে করে তারা যাত্রা শুরু করেন এবং সেই যাত্রা সবার মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের আমেজ। 2 সরাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চড়েছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা পাঠ্যাংশ অনুসারে লেখক ও তার সঙ্গীরা সরাঘাট থেকে পদ্মা নদীতে স্টিমারে চড়েছিলেন। যাত্রার সময় তাদের মধ্যে ছিল আনন্দ, উচ্ছ্বাস, হাসি মজার এক প্রাণবন্ত পরিবেশ। সবাই মিলে হই হল্লা করতে করতে যেন এক আনন্দ ভ্রমণে বেরিয়েছেন, এমন একটি চিত্র লেখক তুলে ধরেছেন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই যাত্রা ছিল লেখকের জীবনের এক স্মরণীয় অধ্যায়। 2 স্টিমারে খাওয়া দাওয়ার প্রসঙ্গ আলোচনায় লেখকের সরল মনের পরিচয় কিভাবে দেদীপ্যমান হয়ে উঠেছে তা বুঝিয়ে দাও।
লেখক স্টিমারের খাওয়া দাওয়ায় বর্ণনা দিয়েছেন অত্যন্ত রসিক ভঙ্গিতে। তিনি উল্লেখ করেছেন কিভাবে তাদের জন্য গরম গরম পরোটা, রসগোল্লা, সন্দেশ, সাদা মাখন ইত্যাদি পরিবেশন করা হয়েছিল। লেখকের ভাষায় ছিল আনন্দ ও রসের ছোঁয়া, যা প্রমাণ করে তিনি সরস ও প্রাণবন্ত মননের মানুষ ছিলেন। তার উপস্থাপন এমনভাবে করা যে পাঠকের মনে হয় যেন নিজের চোখে সে দৃশ্য দেখা যাচ্ছে এবং সেই খাবারের স্বাদও যেন অনুভব করা যাচ্ছে। এখানেই লেখকের লেখনী দক্ষতার ছাপ পড়ে। 2-8 যেন ইন্দ্রপুরী। কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন? লেখক নাটোর রাজবাড়ির সৌন্দর্য, আতিথেয়তা এবং আয়োজনের বর্ণনায় বলেছেন যেন ইন্দ্রপুরী। এখানে ইন্দ্রপুরী মানে স্বর্গলোক বা দেবতাদের রাজপ্রাসাদকে বোঝানো হয়েছে। খুব সুন্দর সাজানো বাড়ি, বৈঠকখানা, ঝাল লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো ফুলদানি, কার্পেট। নাটোর রাজবাড়ির চারপাশে ছিল আলোকসজ্জা, গড়ে গড়ে সুন্দর সজ্জা এবং অতিথিদের জন্য রাজকীয় আপ্যায়ন, যা লেখকের মনে স্বর্গের মতো পরিবেশের অনুভূতি জাগিয়ে তোলে। তাই তিনি রাজবাড়ির পরিবেশকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করেছেন। 2-9 একেই বলে রাজ সমাদর। উদ্ধৃতিটির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। এই উক্তিটি নাটোরের মহারাজার অসাধারণ আতিথেয়তার প্রতি লেখকের গভীর মুগ্ধতা প্রকাশ করে। রাজা তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করেছিলেন, রাজকীয় খাবার পরিবেশন করেছিলেন, এমনকি অতিথিদের যত্ন আতিথেয়তায় কোনো ত্রুটি রাখেননি। সবকিছু এতটা সুন্দর ও সুশৃঙ্খলভাবে হয়েছিল যে লেখকের মনে হয়েছিল এই তো প্রকৃত রাজসিক আপ্যায়ন। এটি কেবল অতিথি সেবা নয়, একান্ত আন্তরিকতা ও মর্যাদাপূর্ণ সমাদর, যা চিরস্মরণীয়। 2-10 নাটোরের খুব আগ্রহ। কোন প্রসঙ্গে তার আগ্রহের কথা এখানে বলা হয়েছে? নাটোরের খুব আগ্রহ এই উক্তিটি লেখকের স্কেচ তৈরির প্রসঙ্গে নাটোরের আগ্রহ বোঝাতে ব্যবহৃত হয়েছে। লেখক ঘুরে ঘুরে নাটোরের গ্রামে পুরনো বাড়ি, ঘর, মন্দির ইত্যাদি পর্যবেক্ষণ করছিলেন এবং সঙ্গে সঙ্গে সেগুলোর স্কেচ করছিলেন। লেখকের এই স্কেচ করাকে ঘিরেই নাটোর অর্থাৎ নাটোরের মহারাজা প্রবল আগ্রহ দেখিয়েছিলেন। তিনি লেখককে নিজে নিয়ে গিয়ে রানী ভবানীর অন্দরমহল পর্যন্ত ঘুরে দেখান এবং প্রতিটি দর্শনীয় স্থানের সঙ্গে লেখক যেন স্কেচ করেন সে ব্যাপারে উৎসাহ দেন। এমনকি মাঝে মাঝেই তিনি বিভিন্ন বিষয়ের স্কেচ করে দিতে লেখককে ফরমাশও করতেন। অতএব নাটোরের খুব আগ্রহ এই কথাটি নাটোরের রাজা লেখকের স্কেচ তৈরির কাজে উৎসাহ সহযোগিতার প্রসঙ্গে বলা হয়েছে। 2-11 আগে থেকেই ঠিক ছিল। আগে থেকে কি ঠিক থাকার কথা বলা হয়েছে? সেই উপলক্ষে কোন পরিস্থিতি তৈরি হওয়ার কথা পাঠ্যাংশে রয়েছে তা আলোচনা করো। আগে থেকেই ঠিক ছিল অর্থাৎ প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হবে এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল। এই উপলক্ষে তৈরি হয় একটি দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি, যেখানে বাংলা ও ইংরেজি ভাষার ব্যবহারে পক্ষ বিপক্ষ দুটি দল গড়ে ওঠে। সর্বশেষে বা শেষ পর্যন্ত বাংলা ভাষার জয় হয় এবং এটি ছিল বাংলা ভাষার পক্ষ নেওয়ার এক গুরুত্বপূর্ণ ও গর্বের মুহূর্ত। 2-11 নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গানটি পরিবেশন করেছিলেন? নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি পরিবেশন করেছিলেন তা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটি পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল। 2-13 আমাদের তো জয় জয়কার। কি কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? আমাদের তো জয় জয়কার এই বাক্যটি লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন তাদের এক ঐতিহাসিক জয় ও আত্মতৃপ্তির মুহূর্ত প্রকাশ করতে। নাটোরে আয়োজিত প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষার স্বীকৃতির জন্য যে সংগ্রাম ও লড়াই হয়েছিল, লেখক এবং তার তরুণ সঙ্গীদের দল সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। প্রথম থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রস্তাব দেন যে প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলায় হওয়া উচিত। অবনীন্দ্রনাথ ও তার সঙ্গীরা রবি কাকার এই মতকে সমর্থন করেন এবং দৃঢ়ভাবে বলেন যে বাংলা ভাষাকে এই কনফারেন্সের ভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু প্রবীণ এবং উচ্চপদস্থ একদল
ইংরেজি ভাষাকে প্রাধান্য দিতে চেয়েছিলেন, ফলে দুটি পক্ষ তৈরি হয়, একদল বাংলা ভাষার পক্ষে, অন্য দল ইংরেজির পক্ষে। কনফারেন্স শুরু হলে প্রেসিডেন্ট ইংরেজিতে বক্তৃতা দিতে শুরু করেন, কিন্তু তরুণরা একযোগে বাংলা বাংলা বলে প্রতিবাদ শুরু করেন এবং কাউকে ইংরেজিতে বলতে দেওয়া হয় না। এই প্রবল চাপে অবশেষে ইংরেজি ভাষী বক্তারা বাংলায় কথা বলতে বাধ্য হন। বিশেষ করে ইংরেজি ভাষার পারদর্শী বক্তা লালমোহন ঘোষ শেষ পর্যন্ত বাংলায় বক্তৃতা দেন এবং তা ছিল অত্যন্ত সুন্দর এবং প্রভাবশালী। সেই মুহূর্তে লেখক ও তার সঙ্গীরা অত্যন্ত আনন্দিত হন, কারণ এটি ছিল তাদের বাংলা ভাষার জন্য প্রথম পাবলিক জয়। এই ঐতিহাসিক মুহূর্তে বাংলা ভাষার বিজয়কে কেন্দ্র করেই লেখক বলেন, আমাদের তো জয় জয়কার। এটি শুধুই আনন্দ নয়, এটি বাংলা ভাষার সম্মান, সাংস্কৃতিক আত্মপরিচয়ের বিজয় এবং একটি নতুন ইতিহাসের সূচনা। 2014 সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম। লেখকের অনুসরণে সেই লড়াইয়ের বিশদ বিবরণ দাও। নাটোরে রাউন্ড টেবিল কনফারেন্স বসে। কনফারেন্সের সভাপতিত্ব করছিলেন মেজর জ্যাঠামশাই, উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা এবং তরুণ ছাত্র সমাজও। আগে থেকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রস্তাব দেন, প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হওয়া উচিত। তরুণদের দল, যার মধ্যে লেখক ছিলেন, সেই প্রস্তাবের পূর্ণ সমর্থন করে। প্রবীণরা, যাদের লেখক চাই বলে উল্লেখ করেছেন, তারা এই প্রস্তাবে আপত্তি তোলেন। তাদের মতে কংগ্রেসের মতো এখানে সবকিছু ইংরেজিতে হওয়া উচিত। ফলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তর্ক বিতর্কের শেষে দুটি পক্ষ গড়ে ওঠে, এক পক্ষ বাংলা ভাষার পক্ষে, অন্য পক্ষ ইংরেজি ভাষার পক্ষে। যখন প্রেসিডেন্ট ইংরেজিতে বক্তৃতা শুরু করেন, তখন তরুণরা সমস্বরে চেঁচিয়ে ওঠে, বাংলা বাংলা। তারা কাউকেই ইংরেজিতে বক্তৃতা দিতে দেন না। এটি ছিল এক প্রকার সত্যাগ্রহ বা অহিংস প্রতিবাদ। শেষ পর্যন্ত জয়। অনেক চাপে পড়ে বক্তারা শেষমেশ বাংলায় বক্তৃতা দিতে বাধ্য হন। বিশিষ্ট বক্তা লালমোহন ঘোষও, যিনি ইংরেজিতে পারদর্শী ছিলেন, শেষ পর্যন্ত বাংলা ভাষার চমৎকার বক্তৃতা দেন। এই ঘটনাই ছিল লেখক ও তার সঙ্গীদের প্রথম প্রকাশ্য বাংলা ভাষার জন্য লড়াই। এতে বাংলা ভাষার গুরুত্ব প্রতিষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক আত্মপরিচয়ের বিজয় ঘটে। এইভাবে নাটোর কনফারেন্সে তরুণদের বাংলা ভাষার প্রতি ভালোবাসা, প্রতিবাদ ও দৃঢ় সংকল্পের মধ্যে দিয়ে একটি ঐতিহাসিক ভাষা আন্দোলনের সূচনা হয়। এটি ছিল লেখকের মতে তাদের জীবনের প্রথম সফল ভাষার লড়াই। 3-1 আজ সকালে মনে পড়ল একটি গল্প, সেই প্রথম স্বদেশী যুগের সময়কার। কি করে আমার বাংলা ভাষার প্রচলন করলুম। এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে। উত্তরে লিখবে, আজ সকালে সেই প্রথম স্বদেশী যুগের সময়কার যে গল্পটি মনে পড়ল, তা হলো কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করেছিলাম। 3-2 ভূমিকম্পের বছর সেটা। প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। এটাকে যুক্ত বাক্যে পরিণত করতে হবে। উত্তর লিখবে, ভূমিকম্পের বছরে নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্স হবে। 3-3 নাটোর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে। এটাকে যৌগিক বাক্যে পরিণত করতে হবে। নাটোর আমাকে এবং আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করলেন। 3-4 আরো অনেক ছিলেন, সবার নাম কি মনে আসছে এখন? না সূচক বাক্যে পরিণত করতে হবে। আরো অনেকে ছিলেন, কিন্তু সবার নাম এখন মনে আসছে না। 5 নাটোর বললেন, কিছু ভেবো না, সব ঠিক আছে। এটা পরোক্ষ উক্তিতে পরিণত করতে হবে। নাটোর বললেন যে কিছু ভাবার দরকার নেই এবং সবকিছু ঠিক আছে। 3-6 অমন জায়গান্টিক খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। নিম্নরেখ শব্দটির পরিবর্তে বাংলা শব্দ ব্যবহার করে বাক্যটি আবার লেখো। উত্তরে লিখবে, অমন প্রচন্ড খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। 3-7 ছোকরার দলের কথায় আমলি দেন না। এটা হ্যাসূচক বাক্যে পরিণত করতে হবে। ছোকরার দলের কথা উপেক্ষা করেন। 3-8 পিসেমশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন। দুটি আলাদা বাক্যে পরিবর্তন করতে হবে। পিসেমশাই নাম জানকীনাথ ঘোষাল, তিনি রিপোর্ট লিখছেন এবং কলম ঝাড়ছেন। 3-9 গরম গরম সন্দেশ আর চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অনবদ্য। নিম্নরেখ শব্দের প্রকার নির্দেশ করে এবং অর্থ এক রেখে অন্য শব্দ ব্যবহার করে বাক্যটি আবার লেখো। নিম্নরেখ শব্দ গরম গরম হলো, আর শব্দের প্রকার শব্দ দ্বৈত, প্রকৃতি ও উচ্চারণ এক পুনরাবৃত্তি হয়েছে। অর্থ রেখে পরিবর্তিত বাক্য হবে, সদ্য তৈরি করা সন্দেশ আর চায়ের সঙ্গে খাবার কথা আছে যা অনবদ্য। 3-10 হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতেন।
জটিল বাক্যে পরিণত করতে হবে। যখনই হাতের কাছে খাবার আসতো তখনই আমরা তা তলিয়ে দিতাম। 4 দাগের প্রশ্নটি, নিচের বাক্যগুলো থেকে সন্ধিবদ্ধ শব্দগুলো খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। 4 এক স্টিমারে নির্ভাবনায় উঠে গেলুম। এখানে নির্ভাবনায় হলো সন্ধিবদ্ধ পদ। উত্তর হবে নি যোগ ভাবনা যোগ উন্তস্ত। নি হলো উপসর্গ, যোগ ভাবনা হলো মূল শব্দ এবং নির্ভাবনা হলো চিন্তাহীন। নির্ভাবনা যোগ উন্তস্ত যোগ বাচক বিভক্তি হলো নির্ভাবনায়। 4-2, তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন। এখানে অর্ধেকের হলো সন্ধিবদ্ধ, অর্ধ যোগ এক যোগ এর। অর্ধ অর্থাৎ অর্ধাংশ যোগ এক, এটা থেকে হচ্ছে অর্ধেক। অর্ধেক যোগ এর ষষ্ঠী বিভক্তি হলো অর্ধেকের। 5 দাগের প্রশ্নটি, নিচের শব্দগুলোর ধ্বনিতাত্ত্বিক বিচার করো। হাঙ্গাম, আফসোস, চান, তক্কাতক্কি, জিজ্ঞেস। 5-1 হাঙ্গাম। হাঙ্গামা থেকে এসছে হাঙ্গাম, ধ্বনি পরিবর্তন, অন্তঃস্বর লোপ পেয়েছে আর শেষে আ ধ্বনির লোপ পেয়েছে। 5-2 আফসোস। আফসোস ধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, এখানে হ থেকে প হয়েছে। 5-3 চান, স্নানের ধ্বনি পরিবর্তন, ধ্বনি লোপ, স্বর ব্যঞ্জনের লোপ ও ধনাগম হয়েছে, নতুন ধ্বনির যোগে রূপান্তর হয়েছে। 5-4 তক্কাতক্কি, তর্কাতর্কি থেকে এসছে, ধ্বনি পরিবর্তন, সমীভবন, 2 ধ্বনি মিলে এক ধ্বনি হয়ে গেছে এবং সহজ উচ্চারণে রূপান্তরিত হয়েছে। 5-5 জিজ্ঞেস, জিজ্ঞাসা থেকে এসছে, ধ্বনি পরিবর্তন, স্বরসঙ্গতি, ধ্বনি সামঞ্জস্যতা বজায় রেখে উচ্চারণের রূপ পরিবর্তন হয়েছে। 6 দাগের প্রশ্নটি, নিচের শব্দগুলোর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। স্বদেশী, স্বদেশ যোগ ই, জিজ্ঞাসা, জিজ্ঞা ধাতু যোগ সা নামার্থক প্রত্যয়। ঢাকাই, ঢাকা যোগ আই। 7 দাগের প্রশ্নটি, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। শব্দ হলো চোগা, চাপকান। ব্যাস বাক্য হবে চোগা ও চাপকান। দ্বন্দ্ব সমাস, বিছানা বাক্স, বিছানা ও বাক্স। দ্বন্দ্ব সমাস, ইন্দ্রপুরী, ইন্দ্রের পুরী। ষষ্ঠী তৎপুরুষ সমাস, রাজ সমাদর, রাজার মতো সমদার। উপমান কর্মধারয় সমাস, গল্প গুজব, গল্প ও গুজব। দ্বন্দ্ব সমাস, অন্দরমহল, অন্দরের মহল, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। 9 দাগের প্রশ্নটি, কোনটি কি ধরনের সর্বনাম তা লেখো। আমরা উত্তম পুরুষ বহুবচন ব্যক্তিবাচক সর্বনাম। সেটা প্রেক্ষণবাচক বা নির্দেশবাচক সর্বনাম। তাকে অনন্বিত কারক যুক্ত তৃতীয় পুরুষ ব্যক্তিবাচক সর্বনাম। সবাই সম্মিলনবাচক সর্বনাম। তিনি তৃতীয় পুরুষ একবচন ব্যক্তিবাচক সর্বনাম। আমি উত্তম পুরুষ একবচন ব্যক্তিবাচক সর্বনাম। এটা প্রেক্ষণবাচক বা নির্দেশবাচক সর্বনাম। অবনীন্দ্র ঠাকুরের লেখা নাটোরের কথার হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে ল্যাংস্টন হিউজের লেখা কবিতা স্বাধীনতার সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসব। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে, টাটা।